আমার প্রিয় নবম শ্রেণীর ভাই বোনেরা, তোমাদের সকলকে বেঙ্গলি উইথ মানসীতে স্বাগত জানাই। তোমাদের সঙ্গে রয়েছি আমি মানসী। আগের দিন তোমাদেরকে প্রথম পর্বে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা খুব খুব সুন্দর একটি উপন্যাস রাধারানী উপন্যাসটি কিছুটা অংশ তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আজকে তা বাকিটা আলোচনা করব, তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। চলো এবার শুরু করা যাক। তাহলে আগের পর্বে আমরা কি জানতে পেরেছিলাম না, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি জনপ্রিয় উপন্যাস রাধারানী। এই রাধারানী উপন্যাসটি প্রথম বিষয়বস্তু জানতে পেরেছিলাম, মানে কীভাবে রাধারানী মায়ের সেরাতে হারিয়ে গিয়েছিল, কেন মায়ের সেরাতে গিয়েছিল, কীভাবে ফিরে এসেছিল, ইত্যাদি ইত্যাদি জানতে পেরেছিলাম। কী জন্যে তাদের এরকম বড়লোক অবস্থা থেকে এরকম দুর্দিন এসেছিলো, এইসব জানতে পেরেছিলাম। তারপর আজকে আমরা জানবো কি, একজন পুরুষের সাথে ধরে নাও রাধারানী দেখা হয়েছে, তোমরা সবাই জানো, আগে পর্বে আমি এটা আলোচনা করেছি। তারপরে কি হয়, যখন ওই পুরুষের দেখা হয়, ওই পুরুষ রাধারানীকে জিজ্ঞাসা করেছিল কি যে তোমার বয়স কত। তো রাধারানী কী বলেছে, 10-11 বছর। রাধারানী নিজেও জানে না যে তার বয়স কত। তখন রাধারানী ওই পুরুষটিকে বলে আমার বয়স 10-11 বছর। তো ওই পুরুষ তখন জিজ্ঞেস করেছে তোমার নাম কি। তখন রাধারানী সেই প্রসঙ্গে উত্তর দিয়েছিল যে আমার নাম রাধারানী। তারপর কি হলো, তারপর ওই পুরুষটি রাধারানীকে জিজ্ঞেস করেছিল যে হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেরা রথ দেখিতে গিয়েছিলে কেন। পুরুষটি যখন রাধারানীকে জিজ্ঞেস করেছিল রাধারানী তুমি তো ছেলে মানুষ, বাচ্চা মেয়ে, তোমার বয়স বেশি নয়, এত অল্প বয়স, তুমি একা রথ দেখতে গিয়েছিলে কেন, এটা যখন জিজ্ঞেস করে, তো বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে লোকটা মিষ্ট মিষ্ট কথা বলে রাধারানীর সাথে। তখন রাধারানীর কাছ থেকে লোকটি জানতে পেরে যায় কি, যে রাধারানী রথ দেখতে গিয়েছিল একটা মালা গাঁথিয়া বিক্রি করতে। কেননা রাধারানী মায়ের খুব শরীর অসুস্থ, রাধারানী মায়ের শরীরের জন্য ওষুধ লাগবে, খাবার লাগবে, সেই মালাটা বিক্রি করতে রাধারানী রথে গিয়েছিল। এটা ওই পুরুষটি জানতে পারে। তারপর ওই পুরুষটি কী করেছিল সেটা এবার তোমরা জানতে পারবে। তারপর কি করেছিল, যখন সেই পুরুষটি শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়েছিল, রথ দেখিতে যায়নি, সে মালা বিক্রয় হয়নি, এখনও বালিকার হৃদয়ের মধ্যে লুকায়িত আছে। মানে যখন ওই পুরুষটি জানতে পেরেছিল যে রাধারানী মায়ের ওষুধের জন্য, মায়ের খাবারের জন্য রথের হাটে মালা বিক্রি করতে গিয়েছিল, তখন ওই প্রবল বৃষ্টির কারণে মালাটা বিক্রি হয়নি। তো তখন রাধারানী যে যত্ন সহকারে মালাটাকে আঁকড়ে ধরেছিল, তোমরা আগেই পড়লে যে প্রবল বৃষ্টিতে রাধারানী ভিজছে কিন্তু মালাটাকে আঁকড়ে ধরে আছে যদি কেউ কেনে, এরকম একটা অবস্থায় রাধারানী ওই পুরুষটি জানতে পারে। তখন সেই পুরুষটি কী বলে যে আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, তাই আমি মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। তখন ওই ছেলেটি মানে পুরুষটি জানতে পেরেছিল যখন যে ওদের এই অবস্থা, তখন পুরুষটি কী বলেছিল যে আমি একটা মালা কিনতে গিয়েছিলাম হাটে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে মালাটা কিনতে পারিনি, কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে ঠাকুর আছে, তো সেই ঠাকুরের জন্য মালা কিনতে গিয়েছিলাম। এটা পুরুষটি মিথ্যা করে বলেছিল, এটা তোমরা পড়তেই বুঝতে পারবে। তো রথের হাট শীঘ্রই ভেঙে গিয়েছিল, তো সেই জন্য আমি মালা কিনতে পারিনি। এটা ছেলেটি রাধারানীকে বলে, তুমি মালা বেচে তো আমি কিনি, তুমি যদি মালাটা দাও তাহলে আমি কিনি, এটাই ছেলেটা রাধারানীকে বলছে। তো রাধারানী কী করলো, রাধারানী মনে খুব আনন্দ হলো যে যাই হোক বটে, রাধারানী তো একজনের কাছে মালাটা বিক্রি করতে পারবে, কিছু টাকা পাবে, সেই টাকা নিয়ে মায়ের খাবার হবে, ওষুধ হবে, এইসব আর কি, উচ্চারণটা ভুল, খাবার হবে, পথ্য জোগাড় হবে, এইসব। তখন রাধারানী মনে আরেকটা ভাবনা কাজ করতে লাগলো কি, যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কী প্রকারে। তখন রাধারানী মনে একটা কথাই চলছে যে আমাকে যে এত যত্ন সহকারে আমার বাড়ি নিয়ে যাচ্ছে হাত ধরে, তার কাছে আমি টাকাটা চাইবো কী করে, এটা রাধারানী ভাবছে। তা নইলে আমার মা খেতে পাবে না, আবার টাকা না চাইলে তো আমার মাও খেতে পাবে না, তা নেই। মানে রাধারানী ভেবে পাচ্ছে না যে কী করবে, যে ছেলেটা ওকে এত যত্ন করে হাত ধরে তুলেছে, তাকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছে, তার কাছে সে টাকাটা নেবে কী করে, আর টাকাটা যদি নাও নেয় ওর মাও তো খেতে পাবে না। এই দুটো দোটানাটানির মধ্যে রাধারানী পড়েছে। তখন কি বলে, রাধারানী ভেবে বলে ইহার দাম 4 পয়সা, এই লও। রাধারানী তখন ওই লোকটিকে বলেছিল যে এই মালাটার দাম হচ্ছে 4 পয়সা, এই নাও। কী করবে, কিছু করার নেই, কারণ মা তো খেতে পাবে না, সেই জন্য রাধারানী বলতে বাধ্য হয়েছিল।
তখন কী করলো ওই লোকটি, ওই যে রাধারানীর কাছ থেকে মালাটি নিল এবং টাকা দিল। রাধারানী তখন টাকাটা হাতে করে নিয়ে বললো, এ কী পয়সা, এ যে বড় বড় ঠেকছে। মানে রাধারানী তো যেহেতু 4 পয়সা মালা বলেছে, তো পুরুষটি ওই মালাটা কিনে যে টাকাটা দিয়েছে, সেই টাকাটা যখন রাধারানী হাতে করে নিয়ে দেখছে, তখন দেখছে যে বড় বড় পাড়া। তখন ও বলছে, এটা কি পয়সা যে এত বড় বড় ঠেকছে। এটা রাধারানী ভাবছে, ডবল পয়সা দেখিয়েছে না, 2টি বই দিই নাই। তখন বই ডবল পয়সা দেখিতেছে না, 2টা বই দিইনি, ওই 2টোর বেশি দিইনি, ডবল পয়সা দেখাচ্ছে সেই জন্যে। তখন রাধারানী বলছে, তাই অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাওনি তো? তখন রাধারানী ছেলেটিকে বলছে যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুললে অন্য বেশি টাকা দিয়ে দাওনি তো? এটা রাধারানী ওই ছেলেটাকে জিজ্ঞেস করছে। তখন বলে যে নতুন কলের পয়সা, তাই চকচক করছে। তখন ছেলেটি কি বলে যে নতুন টাকা, তাই চকচক করছে। রাধারানী সেটাই বিশ্বাস করে না, দিয়ে ভাবে যে বাড়ি গিয়ে প্রদীপের তলায় দেখবে টাকাটা কত, সে দিয়ে ওই লোকটিকে যদি বেশি হয় তখন টাকাটা ফেরত দিয়ে দেবে। তখন রাধারানী বাড়ি যায়। তারপরে তখন রাধারানী বাড়ি গিয়ে বলে, আচ্ছা ঘরে গিয়ে প্রদীপ জেলে দেখি যে পয়সা নয়, তখন ফিরাইয়া দেবো, তোমাকে সেখানে একটু দাঁড়াতে হবে। রাধারানী তখন বলে কি যে আমি ঘরে গিয়ে একটা প্রদীপ জেলে দেখবো যে ওটা যদি পয়সা না হয়, যদি বেশি হয় তখন তোমাকে কিছু টাকা ফেরত দিয়ে দেবো, তো তুমি মানে দাঁড়িয়েও বাইরে কিছুক্ষণ। এটা রাধারানী ওই ছেলেটাকে বলছে। তখন কি হলো, কিছুক্ষণ পরে তাহার রাধারানী মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হলো। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। তখন ওই ছেলেটি রাধারানী হাত ধরে রাধারানীকে নিয়ে এসে ওদের বাড়ির কুটিরে ঘরের সামনে পৌঁছে দিল। দিয়ে বলছে যে তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি ঘরে গিয়ে দেখে আসি এটা টাকা না পয়সা। এটা রাধারানী ভাবছে। তখন ছেলেটি বলল, আচ্ছা আমি বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। তখন ছেলেটি রাধারানী কী বলছে, আচ্ছা বেশ আমি বাইরে দাঁড়াচ্ছি, তুমি আগে ভিজে কাপড়টা ছেড়ে নাও, তারপর প্রদীপ জ্বেলে দেখো টাকা না পয়সা। তখন রাধারানী কী বলছে, আমার আর কাপড় নেই, একখানি ছিল তাহা কাচিয়া দিয়েছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যায়ামও হয় না। রাধারানী কী বলছে যে আমার আর কোনো কাপড় নেই, একখানি কাপড় ছিল যেটা আমি কেচে দিয়েছি, আর একখানি কাপড় যেটা আমি পরে আছি এটা ভিজে গিয়েছে, আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমার অভ্যাস আছে, কারণ আমি ভিজা কাপড়ে থাকি, আমার কোনো ব্যায়ামও হয় না। রাধারানী ছেলেটাকে বলছে, আঁচলটা নিগড়ে পড়বে এখন। রাধারানী কী বলছে, আঁচলটা নিগড়ে নেবো, দিয়ে পরে নেবো, কিচ্ছু অসুবিধা হবে না, তুমি দাঁড়াও আমি আলো জ্বালি। রাধারানী কী বলছে, আমার কোনো অসুবিধা হবে না, আমার 2টো শাড়ি ছিল, একটা শাড়ি কেচে দিয়েছি, আর একটা শাড়ি পরে আছি, ভিজে গেলে তো কী হয়ে যায়, এটা কাপড়টা নিংড়ে আঁচলটা নিংড়ে আবার পরে নেবো, তার জন্য তুমি ভেবো না, আমার অভ্যাস আছে, আমার ব্যায়ামও হয় না, তো তুমি দাঁড়াও আমি দেখে আসি প্রদীপ যে এটা টাকা না পয়সা। এটা রাধারানী বলতে হয়েছে। তখন রাধারানী ঘরে গিয়ে দেখলো ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়ে আগুন জ্বালিতে হইল। রাধারানী যখন ঘরে গেল প্রদীপ জ্বালাতে, তখন দেখলো ঘরে তেল শেষ হয়ে গেছে, মানে এতটাই দুর্দিন, ঘরেতে প্রদীপ জ্বালানোর মতো তেলও নেই। তখন রাধারানী কী করলো, খড় ছিল, সেই খড়টাকে পুড়িয়ে চকমকি পাথর দিয়ে আগুন জ্বালালো। তোমরা হয়তো জানবে আগেকার দিনে মানুষরা চকমকি পাথরে আগুন জ্বালাতো, মানে পাথর ঘষা লাগিয়ে আগুন জ্বালাতো, সেটাই রাধারানী করলো। আগুন জ্বালাতে কাজেই একটু বিলম্ব হইলো, স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে ঘরে তেল ছিল না, চকমকি পাথরে আগুন জ্বালিয়েছে, সে দেরি হবেই, তো সেই জন্য একটু বিলম্ব হইলো। আলো জ্বালিয়ে রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। যখন রাধারানী আলোটা জ্বালালো তখন দেখলো এটা টাকা পয়সা নয়, মানে ওই লোকটি রাধারানীকে যে টাকাটা দিয়েছিল, মানে যেই পয়সাটা দিয়েছিল ওই মালার বিনিময়ে, সেটা আসলে পয়সা নয়, সেটা হচ্ছে টাকা। তখন রাধারানী কী করবে ভেবে পাচ্ছে না, তখন কি রাধারানী বাইরে আসিও, দিয়ে দেখলো যে টাকা দিয়েছে, সে চলিয়া গেছে। যখন রাধারানী বাইরে আসলো তখন দেখলো সে চলে গেছে, মানে সে রাধারানীকে দিয়েই পালিয়ে গেছে, কারণ সে জানে সে বেশি টাকা দিয়েছে, তাই কী করেছে, সে রাধারানীকে টাকাটা দিয়ে চলে গেছে। তখন রাধারানী বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলল। তখন রাধারানী কী করলো, মুখটা গম্ভীর করে মাকে বললো, মা এই ব্যাপার হয়েছে, মানে কী কী ঘটনা ঘটেছে না হয়েছে সব তার মাকে বললো। তখন সেই পরিপ্রেক্ষিতে তার মা কী বললো, এখন কী হবে, মানে তার মা বললো, এখন কী হবে বাচ্চা, সে কি আর জেনে টাকাটা দিয়েছে, সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরা ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। মানে তার মা যখন সমস্ত কথা শুনছে, তখন তার মা বলছে, এখন ভেবে কি হবে বাচ্চা, সে না জেনে টাকাটা দেয়নি, সে জেনেই টাকাটা দিয়েছে, কারণ সে দেখেছে যে আমাদের দান করেছে, আমাদের দুঃখের কথা শুনে। এখন যেহেতু আমাদের এই গরিব অবস্থা, তো কী করবো, এই দান গ্রহণ করার আমাদের কোনো উপায় নেই, এই দান নিয়ে আমাদের খরচ চালাতে হবে। এটা তার মা বলল যে কি, যে সে না জেনে টাকাটা দেয়নি, সে জেনে শুনেই টাকাটা দিয়েছে, আমাদের দুঃখের কথা শুনে, মানে আমাদের যে করুণ কাহিনী, যে করুণ অবস্থা, করুণ পরিণতি হয়েছে, সেই জন্য সে দান করেছে, সে দানি মানুষ,
সেই জন্য সে দান করেছে, আমরা দান গ্রহণ করিব, দিয়ে সেই টাকা দিয়ে খরচ করবো। মানে বলতে কি চাইছে, সে আমাদেরকে জেনে শুনেই দান করেছে, আমাদেরকে এটা খরচ করার জন্য দিয়েছে, যাতে আমরা দুমুঠো খেতে পাই, সেই জন্য দিয়েছে। তার মা এটা রাধারানীকে বলছে। এই মতো অবস্থায় তাহাদের কুঠিরে আগর ঠেলিয়া বড় সরগর উপস্থিত হইল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। মানে কি এইরকম ধর কথাবার্তা যখন মা বিটির মধ্যে চলছে, রাধারানী মায়ের মধ্যে, তখন কি দরজা খুব মানে কুঠির ধাক্কা দিয়ে একজন আসলো। রাধারানী মনে করলো কি যে যেই লোকটি এসেছিল টাকাটা দিয়েছিল সে হয়তো ফিরে এসেছে, কিন্তু কি না, সেটা নয়। রাধারানী বাইরে গিয়ে দরজা খুলে দেখে যে ওই লোকটি নয়। রাধারানীর দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, পোড়ার মুখও কাপুরে মিনছে। মানে রাধারানী যখন দরজাটা খুলতে গেল, যে কে এসেছে দেখি, হয়তো সেই পুরুষ এসেছে যে তাকে সাহায্য করেছে, সে আসতে পারে, এইটা ভেবে রাধারানী দরজা খুলতে গেল। দরজা খুলতে গিয়ে দেখে যে সে নয়, মানে কাপড় বিক্রেতা আছে একজন রাধারানীদের ওখানে, সেই কাপড় বিক্রেতা এসেছে, যার নাম হচ্ছে পদ্মলোচন সাহা। ওই কাপড় বিক্রেতার নাম হচ্ছে পদ্মলোচন সাহা। তার রাধারানী মায়ের কুটিরে বাজারে অনন্তে দূরে, মানে রাধারানী মার যেখানে কুটির তার কিছুটা দূরেই ওই লোকটির দোকান, পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ামুখো কাপড়ে মিনছে, একজোড়া নূতন কুঞ্জুদার শান্তিপুরে কাপড় হাতে করিয়ে আনেছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহার রাধারানীকে দিল, বলিল রাধারানীর এই কাপড়। এবার কি হয়েছে যে ওই পদ্মলোচন সাহা দুটো কাপড় নিয়ে এসছে। কী কাপড় নিয়ে এসছে? কাপড় দুটো হচ্ছে কুঞ্জুদার শান্তিপুরের কাপড়। তো এটা তোমাদের পরীক্ষায় পড়তে পারে যে যে পদ্মলোচন সাহা মানে হাতে করে যে কাপড় দুটো এনেছিল, সেই কাপড় দুটো কী কাপড় ছিল? কুঞ্জুদার শান্তিপুরের কাপড়। অনেক কাপড়ের নাম হয়, সেই কাপড়ের নাম কী ছিল? কি? শান্তিপুরের কাপড়। সেই কাপড় হাতে করে নিয়ে এসে রাধারানীকে দিয়ে পড়লো, রাধারানী এই নাও তোমার কাপড়। মানে রাধারানীকে সেই লোকটি বলল। রাধারানী বলল, ও মা, আমার আবার কিসের কাপড়? মানে রাধারানী তখন অবাক হয়ে গেল। স্বাভাবিক, রাধারানী কোনো কাপড় কিনতে দেয়নি, রাধারানী কাপড় আনে নাই, তাহলে রাধারানী কাপড় কোথেকে আসবে? তখন রাধারানী যখন দেখলো যে ওই লোকটি কাপড় নিয়ে এসেছে, তখন রাধারানী বলল, ও মা, আমার কিসের কাপড়? আমার তো কোনো কাপড় আনতে দিইনি, এটা রাধারানী বলতে চাইছে। তখন পদ্মলোচন বলে কি যে আমি বেশি কিছু জানি না। বলল, কেন এই যে এক বাবু এখনই আমার হাতে আমাকে নগদ টাকা দেওয়া দাম দেওয়া বলিল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো, তুমি জানো না? আমাকে তো এখনই একটা বাবু আমার হাতে কিছু টাকা দিল নগদ, দিয়ে বললো রাধারানীকে এই কাপড় দুটো দিয়ে এসো, সেই জন্যই আমি তোমাকে দিতে এসেছি। তো সে বললো যে সে তোমাদের চেনা। তখন মানে পদ্মলোচন রাধারানীকে এই কথাটি বলল। তখন রাধারানী গিয়ে বলল, ও মা, সেই গো, সেই তিনিই কাপড় কিনে পাঠিয়েছেন। হাগা পদ্মলোচন, রাধারানী পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগর নিকট যখন সুদিন ছিল, তখন 4 টাকার কাপড়ে শপথ করে 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। মানে এই যে পদ্মলোচন সাহা, এটা হচ্ছে যে রাধারানীদের পূর্ব পরিচিত, মানে রাধারানীদের আগে থেকে চেনা। যখন রাধারানীদের অবস্থা ভালো ছিল, তখন তারা এই পদ্মলোচন সাহার কাছ থেকে কাপড় নিত। তখন রাধারানী মা বলছে, সেই বাবুটিকে চেনো? হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? রাধারানী মা জিজ্ঞেস করছে। তখন পদ্মলোচন জিজ্ঞেস করি, তোমরা চেনো না? রাধারানী বলছে না। তখন বলছে, আমি বলি তোমাদের কুটুম্ব আমি চিনি না। বলছে কি, মানে ওই লোকটি তাহলে কি পরিচয় দিয়েছে যে আমি হচ্ছে ওদের চেনা একজন কুটুম, সেই পরিচয় দিয়েছে। দিকে যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মার মুনাফায় 8 টাকা 12.5-14 আনায় বিক্রয় করিয়াছেন। আর অধিক কথা কহিবার প্রয়োজন নেই, বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। তখন পদ্মলোচন দেখলো যে যাই হোক বটে, আমি টাকা পেয়ে গেছি, তো আমার কোনো অসুবিধা নেই, এবার মনে কাপড়টা দিয়ে আমি পালিয়ে যাই। তখন কি করলো, পদ্মলোচন টাকাটা দিয়ে মানে কাপড়টা দিয়ে দোকানে ফিরে গেল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। এবার কি হলো, ওই পদ্মলোচন সাহা মা মানে রাধারানীকে কাপড় দিয়ে গেল। কাপড় দিয়ে যাওয়ার পর রাধারানী কাপড়টা রেখে দিল। তো রাধারানী তারপর যে টাকাটা পেয়েছিল, মানে ওই লোকটি রাধারানীকে কাপড় দিয়েছিল, মানে টাকাটা দিয়েছিল মালা বিনিময়ে, তো ওই লোকটাই রাধারানীর জন্য কাপড় পাঠিয়েছিল। ওই যে টাকাটা দিয়েছে নগদ টাকাটা, সেটা নিয়ে গেল রাধারানী বাজারে। কী জন্য নিয়ে গেল, যে মায়ের জন্য মানে কিছুটা ওষুধ নিয়ে আসবে, বাজার করবে, তো তারপর প্রদীপে তেল আনবে। মানে এটাই ভাবলো রাধারানী, মায়ের জন্য বাজারে গেল, পথ্য আনতে গেল মায়ের জন্য, বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল, মায়ের জন্য ওষুধ কিনে আনলো বাজার থেকে, তো তেল আনলো, দিয়ে প্রদীপ জ্বালালো।
মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল, কিছুটা খাবার দাবার রান্না করলো মায়ের জন্য, যে কিছু খাবে বলে। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দেবে, এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। মানে স্থানটা, যেই স্থানে মাকে খেতে দেবে সেই স্থানটা পরিষ্কার করে, মানে মাকে খেতে দেবে বলে সেই স্থানটা পরিষ্কার করে মানে ঘর ঝাঁট দিতে লাগলো। কী জন্য ঝাঁট দিতে লাগলো? যে মানে বাজারে গেল টাকা দিয়ে বাজারে গিয়ে সেখান থেকে কিছু বাজার থেকে কিছু পথ্য কিনে আনলো মায়ের জন্য, তারপর কিছু খাবার কিনে নিয়ে এলো, তেল কিনে নিয়ে এলো প্রদীপ জ্বালানোর জন্য। এবার কি, যে খাবারটুকু নিয়ে এসছে কিনে বা বাজার করে এনেছে সেটা দিয়ে মায়ের জন্য একটু রান্না করবে। এবার যখন রান্না করেছে, রান্না করা হয়ে গেছে, এবার মাকে খেতে দেবে বলে ঘর ঝাঁট দিচ্ছে, তখন কি হয়েছে, ঝাঁটাইতে একখানা কাগজ কুড়িয়ে পাইলো, মানে ঘর ঝাঁটাইতে ঝাঁটাইতে একখানা কাগজ কুড়িয়ে পেলো। রাধারানী কী করলো, ঘর ঝাঁট দিচ্ছিল, ঘর ঝাঁট দিতে রাধারানী একটা কাগজ কুড়িয়ে পেলো, হাতে করিয়া তুলিলে বলে, এ কি মা? মা দেখিয়া বলে, একখানা নোট। মানে তখন রাধারানী যখন ঘর ঝাঁট দিচ্ছিল তখন দেখলো যে ঘরটা ঝাঁটাতে ঝাঁটাতে পেলো কি একটা, মানে কাগজের টুকরো কুড়িয়ে পেলো। কি পেলো? কাগজের টুকরো। তখন মাকে বলে, মা এটা কি মা? তখন মা বলছে, একখানা নোট, মানে এটা হচ্ছে একটা নোট। রাধারানী বলল, তবে তিনি ফিরিয়া গিয়েছেন? মা বললেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়েছেন, দেখো তোমার নাম লেখা। এবার কি, সেই ছেলেটি যে রাধারানী বাড়ি পৌঁছে দিয়েছিল না, সেই ছেলেটি তারপর মালা কিনলো, নগদ টাকা দিল, শাড়ি পাঠালো, সেই কী করেছে, রাধারানীর জন্য একটা নোট বাড়িতে কাগজে মুড়ে ফেলে রেখে গিয়েছে। এবার রাধারানী যখন ঘর ঝাঁট দিতে মাকে খেতে দেবে বলে ঘর ঝাঁট দিচ্ছে, তখন ঘর ঝাঁট দিতে রাধারানী দেখছে ওই নোটটা কুড়িয়ে পেয়েছে। এবার নোটটা কুড়িয়ে পেয়ে কী করেছে, মা কাছে, মা এটা কাগজের টুকরো। তখন মা বলছে, এটা কাগজের টুকরো না, এটা হচ্ছে একটা নোট। উনি ফেলে গেছেন? রাধারানী জিজ্ঞেস করছেন, বলছে, হ্যাঁ, উনি ফেলে যায়নি, তোমাকে দিয়ে গিয়েছেন। তখন রাধারানী বলছে, কী করে বুঝলে? বলছে, তোমার নাম লেখা আছে নোটটার মধ্যে, দেখো। তখন মা কি বলছে, হ্যাঁ, তোমাকে দিয়ে গিয়েছেন, দেখো তোমার নাম লেখা। রাধারানী বড় ঘরে মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল তাই বটে, লেখা আছে। তখন রাধারানী যেহেতু বড় ঘরে মেয়ে, রাধারানী তো জন্ম থেকেই গরিব ছিল না, রাধারানী একটা বড় ঘরে মেয়ে ছিল। তখন রাধারানী যখন দেখলো যে হ্যাঁ অক্ষর পরিচয় আছে তার, সে যখন দেখলো হ্যাঁ তারই নাম লেখা আছে, তখন রাধারানী বলল যে, হ্যাঁ মা, এমন লোক কে মা? তখন রাধারানী মাকে জিজ্ঞেস করছে, মা এমন লোকও আছে এখনও, মানে এই লোকটা কে? এটা রাধারানীর মনে একটা খটকা লাগছে, যে লোকটা কে, যা না চিনে একদিনে পরিচয় অন্ধকারে দেখলো, তাতেই এত উপকার করছে রাধারানীদের, কে এই লোকটা? তখন রাধারানী মা বললেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরানোর না বলে, এই জন্য নাম লিখিয়া গিয়েছেন, তাহার নাম রুক্মিণী কুমার রায়। এবার কিন্তু আসল রহস্য উদ্ঘাটন হলো। মানে রাধারানীকে যেই পুরুষটি সাহায্য করেছিল তার নাম হচ্ছে কি, রুক্মিণী কুমার রায়। তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে, রাধারানীকে যেই পুরুষটি সাহায্য করেছিল সেই পুরুষটির নাম কি ছিল? তোমাদের উত্তর তখন কি হবে? রুক্মিণী কুমার রায়। ঠিক আছে, এবার কি হলো ব্যাপারটা, যখন রাধারানী ওই নোটটা কুড়ুলো, দিয়ে দেখলো যে হ্যাঁ তার নাম লেখা আছে, তখন রাধারানী তার মাকে জিজ্ঞেস, মা এই লোকটি কে যে আমাদেরকে এত উপকার করছে? তখন তার মা বলল যে সেইরকম ব্যবস্থা করে আছে, উনি ওনার নাম লিখে দিয়ে গেছেন, যাতে কেউ না ভাবে এটা চোরা নোট, মানে আমরা চুরি করে এনেছি এটা যেন কেউ না ভাবে, তাই সেই লোকটি তার নাম লিখে গেছেন, তার নাম হলো রুক্মিণী কুমার রায়। এটা রাধারানীর ওই নোটের মধ্যে লেখা ছিল। তার মানে কি, রাধারানী নোটে একদিকে লেখা ছিল রাধারানী আর একদিকে লেখা ছিল কি, রুক্মিণী কুমার রায়। ঠিক আছে, পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেউ আছে এমতো কোনো সন্ধান পাইল না। তাহলে কি হলো, সব হলো, মানে রাধারানী বাজার করলো, মা খাবার খেলো, মায়ের ওষুধ আনলো, তেল কিনে নিয়ে এলো, প্রদীপ জ্বালালো, তারপর লোকটি যে শাড়ি পাঠিয়েছিল সেইগুলো নিল, তারপর টাকা সব হলো। সব হয়ে যখন মায়ের জন্য রান্না বসালো, রান্না করার পর যখন মাকে খেতে দেবে, তখন যখন ঘরটা ঝাঁট দিচ্ছে রাধারানী, ঝাঁট দিতে গিয়ে দেখছে ঘরের মধ্যে একটা কাগজের টুকরো পড়ে আছে। তখন সেই কাগজের টুকরো রাধারানী যখন তার মাকে দিচ্ছে যে মা এটা কী, তখন তার মা কি বলছে, এটা একটা নোট। তখন তারা ভাবছে এই নোটটি কে ফেলে গেছে। তখন রাধারানী মা বলছে, ওই লোকটিই ফেলে গেছে, কিন্তু ও ফেলে যায়নি, তোমাকে দিয়ে গেছে। তো রাধারানী বলছে, কী করে জানলে মা? তখন বলছে, তোমার নাম লেখা আছে। তো রাধারানী বলছে, হ্যাঁ মা, এরকম না কেউ আছে, মানে এটা কে যে আমাদের এত উপকার করছে এই কিছুক্ষণের মধ্যে? তখন তার মা বলছে, সেই সেই ব্যবস্থাও তিনি করে গেছেন, কারণ এই নোটের মধ্যে তিনি তার নামও লিখে গিয়েছেন, তার নাম হলো রুক্মিণী কুমার রায়। তার মানে কি, যাতে কেউ চুরানো না ভাবে এই নোটটাকে, অনেকজন হয়তো ভাবতেই পারে যে আমাদের কাছে এত টাকা এলো কোথা থেকে, তাই অনেকে চুরানোর ভাবতেই পারে, তাই লোকটি নিজের নাম লিখে গিয়েছে, সঙ্গে রাধারানীর নামও লিখে গিয়েছে। তখন রাধারানী মা দেখলো লোকটির নাম হচ্ছে রুক্মিণী কুমার রায়। এটা জানতে পেরে রাধারানী মা কি সেই টাকাটা খরচ করলো না, খরচ না করে কি করলো, পরদিনকে রুক্মিণী কুমার রায়ের সন্ধান করলো,
কে, রাধারানী আর রাধারানী মা মিলে। দুজনে মিলে যখন রুক্মিণী কুমার রায়ের সন্ধান করলো, তখন অনেক সন্ধান করলো রাধারানী মা, কিন্তু শ্রীরামপুরে নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী রায় বলে কেউ আছে এমন কোনো সন্ধান পাইল না। লোকটি কিন্তু রাধারানীকে বলেছিল আমিও শ্রীরামপুর দিকেই যাচ্ছি। সেই শুধু লোকটি কিন্তু বলতে চাইছে লোকটি থাকে হচ্ছে শ্রীরামপুরে। তাই রাধারানী মা শ্রীরামপুরের নিকটবর্তী কোনো জায়গা, অনেক গ্রাম থাকতে পারে, সেই গ্রামগুলোতে রাধারানী মা খোঁজ করেছে, কিন্তু রুক্মিণী কুমার রায় বলে কারোর সন্ধান ওরা দুজনেই পায়নি। কেন পাইনি? কারণ রুক্মিণী কুমার রায়টা হয়তো ওই লোকটির ছদ্মনাম। হ্যাঁ, ওই লোকটির ছদ্মনামই ছিল রুক্মিণী কুমার রায়। এটা উপন্যাসটি লাস্টে তোমরা জানতে পারবে, কিন্তু তোমাদের পাঠটা অতটা নেয়। তাই কি তখন রাধারানী এবং রাধারানী মা দুজন মিলে ওই লোকটির সন্ধান করলো। লোকটির সন্ধান করে রাধারানী জানতে পারলো যে শ্রীরামপুরে নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় বলে কেউ নেই। এর মতো কোনো সন্ধান তারা পাইল না। নোটকানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল, তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তো যেহেতু ওই লোকটির সন্ধান পেল না রাধারানী মা, তখন রাধারানী মা কী করলো, লোকটি যেই নোটটা ফেলে গিয়েছিল ওই লোকটি রাধারানী নাম দিয়ে, সেই নোটটি তারা ভাঙিল না, তারা রেখে দিল। হ্যাঁ, তারা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। এই উপন্যাসটি শেষে কিন্তু একটা জিনিস বোঝালো তোমাদের পাঠ্য উপন্যাসে, যে রাধারানী মা দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়। তাই তার রাধারানী মা যেহেতু দরিদ্র হতে পারে কিন্তু লোভী নয়, যদি তারা সত্যিই লোভী হতো, যখন সেই লোকটি তাদেরকে এত বড় নোট দিয়ে গেল, তখন কিন্তু তারা চাইলেই পারতো সেই নোটটাকে খরচ করতে, কিন্তু তাহারা সেটা করলো না। কারণ তারা গরিব হতে পারে কিন্তু তাদের মনে কোনো লোভ নেই। এবার এই উপন্যাসের শেষে অনেক কিছু হবে, রাধারানী রুক্মিণী কুমার রুক্মিণী কুমার একজনের ছদ্মনাম এইসব হবে, কিন্তু তোমাদের পাঠে এইসব কিছু নেই। তোমরা যদি বলো, আমি শেষ পর্যন্ত তোমাদেরকে আলোচনা করব, সম্পূর্ণ উপন্যাসটাই তোমাদেরকে আমি শোনাবো। কিন্তু আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তাই আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমি যেহেতু এই চ্যানেলে নতুন, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমার অনেক ভাষার গণ্ডগোল থাকতে পারে। যদি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু খারাপ লাগে, সেটা আপনারা আমার কমেন্টে বলতে পারেন। আমি নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আপনাদের সামনে, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে, যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমার এই আলোচনাটা আপনাদের একটু হলেও কাজে লেগেছে, তাহলে কি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন